যদি প্রাকৃতিক দুর্যোগ হতো আমাদের কোনো ক্ষোভ ছিল না, কিন্তু মানব সৃষ্ট দুর্যোগ এটা। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. ২০২৪ সালের স্মরণকালের ভয়াবহ বন্যার ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছে নোয়াখালী অঞ্চলের মানুষ। গ্রামের মেঠোপথ থেকে যোগাযোগ সড়ক এবং কি স্বপ্নের বাড়িসহ বিস্তীর্ণ এলাকা নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বলছি নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার উপকূলীয় অঞ্চলের মানুষের কথা। এখানকার মানুষ কৃষি নির্ভর। নদী এবং কি সাগরের ভাটা হিসাব করে এখানকার মানুষরা জীবিকার তরি বেয়ে জীবিকা নির্বাহ করেন। তাই তো ২০০৫ সালে ৬৯ কোটি টাকা ব্যয়ে সাগরের লোনা পানি ঠেকানো এবং কি মিষ্টি পানি ধরে রাখার কার্যক্রম হাতে নেয় সরকার। নির্মাণ করা হয় মুসাপুর ক্লোজার, তার পাশাপাশি ২৩ বেল্টের রেগুলেটর, যেটির সুফল পেয়েছেন এখানকার মানুষ। কিন্তু গেল বছরের বন্যায় নদীর গর্ভে বিলীন হয়ে যায় ২৩ বেল্টের রেগুলেটরটি। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়ন, পাশের ফেনী জেলার 3টি ইউনিয়ন সহ মোট 6টি ইউনিয়নের প্রায় ১৫,০০০ মানুষ রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। শুধু মুসাপুর ক্লোজার নয়, ছোট ফেনী নদীর উপর নির্মিত ছোটদলি ব্রিজটিও রয়েছে ঝুঁকিপূর্ণ। ২০১৮ সালে ৭৪ কোটি টাকা ব্যয়ে এই ব্রিজটি নির্মাণ করা হয় নোয়াখালী, ফেনী এবং চট্টগ্রামের যাতায়াত যাতে সহজ করা হয়, যার জন্যই এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু গেল বছরের বন্যায় এই ব্রিজটিও দেবে গেছে, যার কারণে 3টি জেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আসলে এই উপকূলীয় অঞ্চলের এই সকল সমস্যা শুধুমাত্র কি বন্যার কারণে, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ? সেটি জানতে আমরা এসেছি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপকূলীয় অঞ্চলে। কথা বলবো এখানকার স্থানীয় যারা কৃষি নির্ভর তাদের সাথে। শুধুমাত্র বন্যার কারণে রেগুলেটরটি কি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ? রেগুলেটর ভাঙ্গি যাবার কারণ হইলো বালুও উঠাইছে, নদীর থেকে বালুও উঠাইছে। তো বালু উঠাইছে, মনে করেন বিগত সরকারের আমলে বালু উঠাইছে বড় বড় নেতারা। প্রশাসনের জানাইছে না, প্রশাসনও তো এই বড় বড় নেতার লগে। রেগুলেটর ধ্বংস হওয়ার পরে এই এলাকাতে প্রায় 100 পরিবার এখন পর্যন্ত, 100 মানে যদি প্রতি পরিবার 7 জন করে লোক থাকে, 700 লোক এখান থেকে উচ্ছেদে এই এলাকাতে সারি চলে গেছে। এতে করে এই এলাকাতে ফসলি জমিও নষ্ট হচ্ছে প্রচুর পরিমাণে। এখন আমাদের একমাত্র দাবি, এই এলাকার মানুষের প্রাণের দাবি, আমাদেরকে বড় জিও ব্যাগের মাধ্যমে, আমি রেদওয়ান হাসান ম্যাডাম যখন এসে তখনও বলছিলাম 15 ফিট বাই 15 ফিট আমাদেরকে এখানে জিও ব্যাগ দিয়ে, এখানে ওই যে আমরা যেটা আমাদের গ্রামের ভাষায় বলি সোয়াবান দিতে হবে। এখানে আমাদের এখন অঞ্চলে মুসাপুর, চর হাজারি, চর পার্বতী এবং সোনাগাজীর একটা বিশাল অংশ এটা নদীর গর্ভে চলে যাচ্ছে। আমরা সেখানে এটা কিন্তু যদি প্রাকৃতিক দুর্যোগ হতো আমাদের কোনো ক্ষোভ ছিল না, কিন্তু মানব সৃষ্ট দুর্যোগ এটা। এখানে এর আগের সরকারের লুটেরারা এখানে 174 কোটি টাকার কিন্তু ক্লোজার কিন্তু মাটি গর্ভে নদী গর্ভে চলে গেছে, এবং এটা হচ্ছে নিম্নমানের কাজের কারণে, তাদের লুটপাটের কারণে। এখন যেটা ঘটতেছে সেখানে এই দ্রুত ভাঙতেছে এখানে মাটি কাগজের কারণে। এখানে যে আপনি কিন্তু ড্রেজিং মেশিন আসছে, এটা কোনো কাজে লাগতেছে না, এটাকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। এবং যারা ব্যবসায়ী এখানে বাণিজ্য করতেছে, যারা এখানে লুটপাট করার ইচ্ছা আছে, নতুন এখানে লুটপাট গ্রুপ এখানে তৈরি হয়েছে নতুন সরকার আমলে। এবং কাদের আশ্রয় কাদের প্রশ্রয় নিশ্চয় আপনারা জানেন। কাদের মিয়ার ভাই মির্জু মিয়ার আন্ডারে বালু তুলো হয়েছে। এই বালুটা লগে অনেক মানুষ জড়িত আছে, এরা বেশি কিনি বালু খাইছে। এর পরে রিক্রুটার টাকা অনেক ছুটি গেছে, ছুটি যাবার পরে এখন এই অবস্থাতে হয়েছে, মুসাফুর ধ্বংস হইতে আছে। দর্শক, আপনারা শুনতেই পাচ্ছেন উপকূলীয় অঞ্চলে মানুষের বুক চাপা কষ্টের কথা। বলা যায় নোয়াখালী মুসাপুর ক্লোজার সহ ছোট ফেনী নদীর বাঁধ ভেঙে যাওয়ার কারণে নোয়াখালী, ফেনী, চট্টগ্রামের আংশিক অংশ সহ মোট 3 জেলার 10 উপজেলার প্রায় 1,30,000 হেক্টর জমিতে এবারে বোরো ধান চাষ করা হচ্ছে না। কারণ হচ্ছে এখানে মিষ্টি পানির অভাব রয়েছে। এই 3 জেলার প্রায় 10 উপজেলার 1,30,000 হেক্টর জমিতে চাষ না হওয়ার কারণে দেশে লোকসান গুনতে হবে 1700 কোটি টাকা। তাই কৃষি এবং কি উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য এই কাজগুলো পুনর্নির্মাণ করা খুবই জরুরি। কিন্তু তার চাইতেও বেশি জরুরি হচ্ছে রাজনৈতিক মুকুট মাথায় দিয়ে স্থানীয় প্রশাসনকে বশ করে যে সকল অনিয়মকে নিয়মে পরিচালনা করছেন যে সকল নেতারা, তাদের লাগাম টেনে ধরা। খায়রুল আনাম রিফাত, দীপ্ত সংবাদ, নোয়াখালী।